ভারতকে বাদ দিয়ে এগোচ্ছে বাংলাদেশ, তবে কেউ অন্যদের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠ সম্পর্কে চাপ বাড়ছে দিল্লির। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় আলোচনার আগে তেহরানের সৌদি মন্ত্রী, কঠিন সময়ে ইরানের পাশে রিয়াদ, মত বিশ্লেষকদের। শিগগিরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে শান্তি আলোচনা থেকে সরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কি চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিস্তারিত। দক্ষিণ এশিয়ায় এখন প্রশ্নের মুখে পড়েছে ভারতের একচ্ছত্র আধিপত্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক চাল কেড়ে নিয়েছে দিল্লির ঘুম। 1971-এর জন্য ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ প্রদানের শর্তে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক। চীনের কাছ থেকে আসছে রাডার মিসাইল, আর যুক্তরাষ্ট্র সৌদি আরব চাইছে বাংলাদেশকে ইন্ডিয়ান ওশেনের কৌশলগত শক্তি হিসেবে দেখতে। এনআরসি, সিএএ আর তিস্তা নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব যখন তুঙ্গে, তখন ইসলামাবাদ এবং বেইজিংয়ের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা দিল্লিকে দিচ্ছে স্পষ্ট বার্তায় বাংলাদেশ আর আগের মতো ভারতের আজ্ঞাবহ নেই। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন শক্তি হিসেবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে বাংলাদেশ। ভারতের পুরনো মিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লজ্জাজনক পতনের পর রাজনৈতিক পালাবদলে রীতিমতো বিপদে নয়াদিল্লি। কাজে আসছে না বিশ্বস্ত প্রতিবেশী তত্ত্ব কিংবা নতজানু হয়ে থাকার রীতি। 1.5 দশক পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে বাংলাদেশ, তবে শর্তহীন নয়। ঢাকার স্পষ্ট দাবি, 1971 সালের যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, দিতে হবে ক্ষতিপূরণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এসব কৌশলী পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে এখন আর নিয়ন্ত্রণ নয়, বাংলাদেশকে দিতে হবে যথাযথ সম্মান। গত 1 দশক ধরে বাংলাদেশকে নিজেদের ন্যাচারাল এলাই বা সহজাত প্রতিবেশী হিসেবে দেখে আসছে ভারত। সীমান্ত চুক্তি, নিরাপত্তা সহযোগিতা, ট্রানজিট সবকিছুতেই আওয়ামী লীগ সরকার কাজ করেছে ভারতের পক্ষে। বরাবরই প্রাধান্য পেয়েছে নয়াদিল্লির স্বার্থ। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একটি ভারসাম্যপূর্ণ ও বহুজাতিক পররাষ্ট্রনীতির দিকে পরিচালিত হচ্ছে বাংলাদেশ। এখন ভারতই ঢাকার একমাত্র মিত্র নয়, বরং সমান গুরুত্ব পাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া সহ অন্যান্য রাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ সম্পর্ক তৈরিতে বেড়েছে সরকারি তৎপরতা। পাকিস্তানের সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতা এবং চীনের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন আগের চাইতে বাড়াচ্ছে ভারতের অস্বস্তি। প্রতিরক্ষা খাতে বেইজিং ও ঢাকার যৌথ সম্পর্ক যে স্তরে পৌঁছেছে, এটিকে এক ধরনের রিজিওনাল পাওয়ার শিফট বা আঞ্চলিক ক্ষমতার বলয় বদলে যাওয়া বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দা বিশ্লেষকরা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশের 70% সামরিক সরঞ্জাম আসে চীন থেকে। এ পর্যন্ত দেশে আসা একাধিক রাডার সিস্টেম, যুদ্ধজাহাজ, মিসাইল, উন্নত প্রযুক্তি ও চীনা সমরাস্ত্র দিল্লির জন্য হয়ে দাঁড়িয়েছে কৌশলগত উদ্বেগের কারণ। শুধুমাত্র চীন কিংবা পাকিস্তান নয়, বাংলাদেশকে কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করছে সৌদি আরব, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইন্ডিয়ান ওশেন সিকিউরিটি পার্টনার হিসেবে ঢাকাকে দেখতে চায় ওয়াশিংটন ও রিয়াদ। মার্কিন ইন্দো প্যাসিফিক প্ল্যানে বাংলাদেশের অংশগ্রহণ ও সৌদি আরবের অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা ভারতের জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ, কারণ এসব ক্ষেত্রে একচেটিয়া সুবিধা পেয়ে আসছিল নয়াদিল্লি। সীমান্ত রাজনীতি, এনআরসি, সিএএ ও তিস্তা চুক্তির মতো নানা কারণে বাংলাদেশে তীব্র হচ্ছে ভারত বিরোধী মনোভাব। এমন বৈরী পরিস্থিতিতে দিল্লির চিরশত্রু ইসলামাবাদের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা ভারতের কাঁটা ঘায়ে দিচ্ছে নুনের ছিটে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস খুব হিসেব করে দিচ্ছেন কূটনীতির প্রতিটি চাল। অর্থনৈতিকভাবে ভারতের চেয়ে ছোট হলেও কৌশলগত দিক থেকে এক ধরনের আঞ্চলিক হাব হয়ে উঠছে বাংলাদেশ। ক্ষমা চেয়ে ও ক্ষতিপূরণ দিয়ে হলেও সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান। অন্তর্বর্তী সরকারের বহুপাক্ষিক কূটনীতির ফলে তৈরি হচ্ছে ভারত মহাসাগর, চীন ও মধ্য এশিয়া আর পশ্চিমা সামরিক জোটগুলোর সঙ্গে সংযোগ বৃদ্ধির নতুন নতুন সম্ভাবনা। বর্তমান পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে দক্ষিণ এশিয়ায় শেষ হতে চলেছে ভারতের একচেটিয়া প্রভাব। তবে এর ফায়দা ঘরে তুলতে হলে বাংলাদেশকে থাকতে হবে সদা সতর্ক। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সহিংসতায় 3 জন নিহত হওয়ার বিষয়ে নিন্দা জানিয়ে বাংলাদেশের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। শুক্রবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের ঘটনাবলী সম্পর্কে বাংলাদেশের পক্ষের মন্তব্য ভারত প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার বিষয়টি প্রায় প্রকাশ্য ও কপট অপচেষ্টা। তিনি আরো বলেন, অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে আরো ভালো করবে। এছাড়াও এই ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল, চেষ্টা করেও দেশটি এই নাম মুছে ফেলতে পারবে না। এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ভারতে মুসলমানদের উপর হামলা নিন্দা প্রকাশ করেন। পাশাপাশি মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানান। এদিকে দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে দিল্লির সঙ্গে ঢাকার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ট্রান্সশিপমেন্ট ইস্যুতে এবার মুখ খুলল ভারত। ভারতের স্থলবন্দর এবং বিমানবন্দরের জটের কারণে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে দেশটি। সম্প্রতি এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের এই সিদ্ধান্তে নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন তিনি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত 8 এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এই সুবিধার মাধ্যমে এতদিন ভারতের বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য পৌঁছাতে পারত বাংলাদেশ। ফলে এই সুবিধা বাতিলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ হয়তো বড় কোনো সমস্যায় পড়তে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এ নিয়ে কোনো সমস্যা দেখছে না তারা। উল্টো বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সব সুবিধা বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এরই মধ্যে পররাষ্ট্র সচিব, অর্থ সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার। তবে বাংলাদেশের পাল্টা প্রতিক্রিয়ার পর সেই অবস্থান থেকে সরে আসছে তারা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ কূটনীতিক বলেন, দেশটির বিমানবন্দর ও স্থলবন্দরে পণ্য জটের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাণিজ্য বিষয়ক ইস্যুতে গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে একটি ঘোষণা দিয়েছি। আমরা এই ব্যবস্থা নিয়েছি আমাদের স্থলবন্দর ও বিমানবন্দরের জট দেখে। ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমাদের যে ঘোষণা, এটি কোনোভাবেই নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না। আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক নিয়ে আশাবাদী। রণধীর জয়সওয়ালের সুরের সাথেই মিল রেখে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে সম্ভবত আর কোনো পাল্টা ব্যবস্থা নেবে না দিল্লি। টাইমস অফ ইন্ডিয়ার দাবি, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ 3টি বন্দর বন্ধ ও স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা গত সপ্তাহেই জারি করে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তার নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পারার বিষয়টিকে ভালোভাবে দেখছে না ভারত। ভারত চাইছে বাংলাদেশ যেন ভারতের বলয় থেকে বের না হয়ে যায়, আর এ কারণেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে দেশটি। পণ্য রপ্তানির সময় পণ্যের চালানের জন্য যদি আরেক দেশের যানবাহন ব্যবহার করতে হয় তাহলে একে ট্রান্সশিপমেন্ট সুবিধা বলা হয়। 2020 সালের 29শে জুন বাংলাদেশ ও ভারতের মাঝে এই মর্মে চুক্তি হয় যে ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানো যাবে। সীমিত আকারে ব্যবহার হলেও এই সুবিধা এতদিন পেয়ে আসছিল বাংলাদেশ। যদিও এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হলে বাংলাদেশের বড় কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন অনেকে। তবে ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ, আমেরিকায় তৈরি পোশাক সহ যেসব পণ্য রপ্তানি হয়, ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে সেগুলো এখন বন্ধ হয়ে যাবে। ফলে কিছুটা হলেও বিপাকে পড়বে দেশের তৈরি পোশাক খাত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি উত্তেজনার মধ্যে তেহরান সফরে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান। বৃহস্পতিবার ইরান সফরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করতে তেহরান সফরে যান সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের একটি বার্তা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পৌঁছে দিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনায় বসতে চলেছে। এই আলোচনাকে স্বাগত জানায় সৌদি আরব। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করে। বিশ্লেষকরা বলছেন, সৌদি প্রতিরক্ষা মন্ত্রী তেহরান সফরের উদ্দেশ্য সম্ভবত ইরানের উপর সম্ভাব্য হামলা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা। ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণকে সমর্থন করে না সৌদি আরব এবং তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় দেশটি। শিগগিরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র। প্যারিসে ইউরোপীয় এবং ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। সপ্তাহের পর সপ্তাহ যুক্তরাষ্ট্র মধ্যস্থতার চেষ্টা করবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন ইস্যুতে অনেক সময় এবং শক্তি উৎসর্গ করেছেন। এতেও সমাধান না এলে ভিন্ন কিছু ভাবতে হবে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শান্তি আলোচনার মাধ্যমে শিগগির রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান না এলে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র। সপ্তাহের পর সপ্তাহ একই ইস্যু নিয়ে পড়ে থাকতে রাজি না তারা। প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সাথে বৈঠকের পর শুক্রবার এমনটিই জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে কাঠখড় পুড়িয়ে যাচ্ছেন, তবে সবকিছুর নির্দিষ্ট সময়সীমা আছে। এছাড়া অন্য অনেক ইস্যুও রয়েছে, সেদিকে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট লক্ষণ না দেখা গেলে কয়েকদিনের মধ্যে মধ্যস্থতা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। আমরা সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস ধরে চেষ্টা চালাবো না। যুক্তরাষ্ট্রের আরো অনেক ইস্যু আছে যেগুলোর উপর নজর দেওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ইউক্রেন ইস্যুতে অনেক সময় ও শক্তি উৎসর্গ করেছেন। ট্রাম্প বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখেন, তবে তিনি অন্য ইস্যু নিয়েও ভাবতে চান। 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর এই সংঘাতের অবসানে মধ্যস্থতার চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কয়েক দফা আলোচনার পর যুক্তরাষ্ট্র রাশিয়াকে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে রাশিয়া এখনও এ বিষয়ে ফলপ্রসূ উত্তর দেয়নি। যুক্তরাষ্ট্র মধ্যস্থতা থেকে সরে গেলে এ যুদ্ধের মীমাংসা কঠিন হবে বলেই মত বিশ্লেষকদের। তবে নিজ স্বার্থেই দ্রুত সমাধানের পথ খুঁজবেন ট্রাম্প, এমনটিও বলছেন অনেকে। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি বিনিয়োগ তহবিল গড়ার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতের প্রথম ধাপ হতে যাচ্ছে এটি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসরায়েলি সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার ঘোষণা দিয়ে কিছু শর্ত দিয়েছে হামাস। এদিকে গাজায় বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে 24 ঘন্টায় আরও অন্তত 37 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবার ভোর পর্যন্ত গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে মূলত নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে। খান ইউনিসের বানি সুহেইল্লা শহরে শরণার্থী শিবিরের পাশে আগে থেকে ক্ষতিগ্রস্ত একটি ভবনে বিমান হামলায় হত্যা করা হয়েছে একই পরিবারের 13 জন সদস্যকে। হামলা হয়েছে জাবালিয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করেও। ওই হামলায় নিহত হয় অন্তত 5 জন। গাজার বিপরীত প্রান্তের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ার অপরাধে গুলি করে হত্যা করা হয়েছে 2 ফিলিস্তিনিকে। গুলিবিদ্ধ আরেক ফিলিস্তিনির অবস্থা গুরুতর। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির স্বার্থে জিম্মি সব ইসরায়েলিকে মুক্তির প্রস্তাবে রাজি হয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের বর্তমান প্রধান খলিল আল হাইয়া জানিয়েছেন, সব জিম্মির মুক্তি চাইলে গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। মুক্তি দিতে হবে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদেরও। স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লোক দেখানো চুক্তির মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের ফাঁদে পা দেবে না হামাস। ইয়েমেনের হুদাইদা এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত 38 জনকে হত্যা করেছে
যুক্তরাষ্ট্র, আহত শতাধিক। এই হামলা প্রসঙ্গে চীনা স্যাটেলাইট প্রতিষ্ঠানের বিরুদ্ধে হুথিদের সহায়তা দেওয়ার অভিযোগ তুলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার রাতে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুদাইদা প্রশাসনিক এলাকার নৌবন্দর সহ একাধিক অবস্থানে বিমান হামলা চালায় মার্কিন যুদ্ধ বিমান। এতে বিস্ফোরণ ঘটে রাস ইসা তেলের ডিপোতে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুথিদের অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যেই হামলা। হতাহতদের বেশিরভাগই রাস ইসা তেল ডিপোর কর্মী। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে মার্কিন স্বার্থে আঘাত হানতে ইয়েমেনের হুথি বাহিনীকে চীনের চ্যাং গুয়াং স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, চীন শান্তির পক্ষে দাবি করলেও বাস্তবতা যে ভিন্ন, এর আরেকটি নজির এটি। ফিলিস্তিনের নজিরবিহীন বর্বরতার প্রতিবাদে গত 1 বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুথি। পশ্চিমাদের অভিযোগ, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা নজির রাখা হুথিদের সামরিক সহায়তা দিচ্ছে ইরান। বিশ্বজুড়ে চলছে চেরি ব্লসম উৎসব। চীন, জাপান, কোরিয়া থেকে ইউরোপ, আমেরিকা বসন্তের শুরুতেই সেজে উঠেছে শহরগুলো। গোলাপি, সাদা আর লাল রঙের চেরি ফুল এখন শুধু নয়নাভিরাম নয়, বহন করছে ইতিহাস, সংস্কৃতি আর প্রতিবাদের গল্প। প্রায় 450 প্রজাতির এই ফুলের জীবন মাত্র 7 থেকে 10 দিন। এই অস্থায়িতাই যেন আকর্ষণের মূল কথা, সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকা ক্ষণিকতা। যুদ্ধ বিক্ষুব্ধ সময়েও শান্তির এক প্রতীক হয়ে উঠেছে হাজার বছরের পুরনো এই ফুল। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনের প্রাচীন রাজপ্রাসাদে জন্ম, জাপানের আত্মপরিচয়ে গাথা শেকড় আর কোরিয়ার ইতিহাসে ফেলছে বিদ্রোহের ছায়া। এমনই এক ফুল চেরি ব্লসম। নিউ ইয়র্কের পার্ক থেকে শুরু করে কিয়োটোর প্রাচীন উপাসনালয়, সিওলের রাজপথ কিংবা বার্লিনের জনসমাগম, বসন্ত এলেই পৃথিবীর অসংখ্য শহর রঙিন হয়ে ওঠে চেরির গোলাপি স্নিগ্ধতায়। চেরি ব্লসমের উৎপত্তি নিয়ে বিতর্ক থাকলেও অনেকের মতে এই ফুলের আদি নিবাস চীনের হিমালয় অঞ্চলে। চীনা ঐতিহাসিক নথি অনুসারে তাং রাজবংশের সময়কালে 618 থেকে 907 খ্রিস্টাব্দের মধ্যে চেরি ব্লসম জাপানে পৌঁছায়। সাকুরা নামে পরিচিত এই ফুলের প্রতিটি পাপড়ি বহন করে পূর্ব এশিয়ার হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার ও জীবনের গভীর দর্শন। জীবন যেমন ফোটে তেমনি ঝরে যায়, আর সেই অস্থায়ী সৌন্দর্যের মধ্যেই খুঁজে পাওয়া যায় চিরন্তনের ছোঁয়া। কোরিয়ার সাথে এই ফুলের সম্পর্ক বেশ জটিল ও আবেগের। জাপানি ঔপনিবেশিক শাসনের সময় চেরি গাছ কোরিয়ায় রোপিত হয় দখলদারদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে। স্বাধীনতার পর অনেকেই সেই গাছ মুছে ফেলতে চেয়েছিল ইতিহাস থেকে, কিন্তু সময় বদলায়। একসময় যে ফুলকে ঘৃণা করা হতো, সেই চেরি নিয়ে আসে মুগ্ধতা। একটি ফুল দেশ ও সময়ের সীমানা পেরিয়ে ক্রমান্বয়ে হয়ে উঠতে পারে ইতিহাস, প্রতিবাদ, প্রেম এবং সৌন্দর্যের বাহক। বর্তমানে চেরি ব্লসম উৎসব উদযাপিত হয় জাপান, চীন, কোরিয়া ছাড়াও আমেরিকা, ফিনল্যান্ড, ফিলিপাইন, তাইওয়ান, ম্যাকাও, জর্জিয়া, জার্মানি সহ বিশ্বের বহু দেশে। মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুর সময়টা যেন আন্তর্জাতিক চেরি বসন্ত। পৃথিবী জুড়ে প্রায় 450 প্রজাতির চেরি ফুল পাওয়া যায়। 90 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে চেরি গাছের উচ্চতা। তবে এত বিশালতার মধ্যেও খুবই অস্থায়ী হয়ে থাকে এই ফুলের জীবনকাল, মাত্র 7 থেকে 10 দিন। এরপর হাওয়ায় উড়ে যায় এক একটি পাপড়ি, রেখে যায় এক অনুপম শূন্যতা। এটি মনে করিয়ে দেয় সবচেয়ে সুন্দর জিনিসগুলো চিরস্থায়ী হয় না। চেরি ব্লসম শুধু একটি ফুলের নাম নয়, এটি একটি অনুভূতির নাম। বর্তমানে সংকট, সংঘাত ও যুদ্ধক্লান্ত বিশ্বে ভালোবাসার সৌরভ ছড়ায় গোলাপি, সাদা ও লাল রঙের গুচ্ছবদ্ধ চেরি ব্লসম। ফুল হয়ে নয়, স্মৃতি হয়ে, ইতিহাস হয়ে, আত্মার ভেতর গেঁথে থাকা সময়ের সাক্ষী হয়ে টিকে থাকে হাজার বছরের পুরনো এই ফুল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মালয়েশিয়ার কুয়ালালামপুরের মেদান এমবির একটি ব্যবসায়িক এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রায় 506 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। যাদের আটক করা হয়েছে এর মধ্যে বাংলাদেশি ছিলেন 165 জন। অভিযান থেকে 58 নারীকেও আটক করা হয়, তবে আটক নারীদের মধ্যে
কোনো বাংলাদেশি ছিলেন না। এই অভিযানে আটক হওয়া মোট 895 জন ব্যক্তির মধ্যে 749 জন অভিবাসী নাগরিক, 146 জন স্থানীয় নাগরিক। যাচাই বাছাই শেষে 506 জন অভিবাসী নাগরিককে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়। তাদের সকলের বয়স 25 থেকে 65। দেশটির 185 জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী, জাতীয় নিবন্ধন বিভাগ সহ অন্যান্য সংস্থার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লিওন কাউন্টির ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলায় নিহত হয়েছে 2 জন, আহত আরও 6 জন। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। বন্দুকধারী যুবক পুলিশের আদেশ মানতে অস্বীকৃতি জানানোর পর অফিসাররা তাকে গুলি করে আহত করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 20 বছর বয়সী এই তরুণ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান। তিনি এমন একটি হ্যান্ডগান ব্যবহার করেছেন যেটি তার মা দায়িত্ব পালনের সময় ব্যবহার করতেন। গোলাগুলির ঘটনা শুরুর পর শিক্ষার্থী এবং ক্যাম্পাসে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়। এদিন থেকে শুক্রবার পর্যন্ত সকল ক্লাস কার্যক্রম বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, প্রাথমিকভাবে 12টি গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির ঘটনাকে লজ্জাজনক এবং ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।